জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের ১ নম্বর মডেল স্কুলটি সম্পূর্ণ আলোচনা করব। এই ষষ্ঠ শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যালোচনা মূল্যায়নের গণিতের দেখো, এর পূর্বে আমি মোট 10টি মডেল স্কুল সম্পূর্ণ আলোচনা করেছি। তোমরা এই 10টি মডেল স্কুল আমার ডেসক্রিপশনে কিংবা আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। আজকে আমি তোমাদের ১ নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তা চলো, আজকের ১ নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। বলেছে ১ নম্বর প্রশ্ন হচ্ছে, আবৃত দশমিক সংখ্যা ০.৩৩কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। চলো এই গণিতটা আমরা করি। ০.৩ পৌনঃপুনিক। ০.৩ পৌনঃপুনিককে আমরা আসন্ন মানে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা বাই দেব, ৩/10 করব, বিযুক্ত 0 কত হবে ১ সমান কত হবে 3/9। ৩ একে ৩, ৩ ৩ ৯, বেশ কত 1/3 হলো। কেমন? 1/3 হলো তোমাদের উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে দেখি আমরা। 1.8 মিটার লম্বা সমান কত মিলিমিটার? সমান দেখো 1.8 মিটার। 1.8 মিটার সমান হচ্ছে 1.8 মিটার সমান কত মিলিমিটার? মিলিমিটারে কনভার্ট করতে বলা হয়েছে। তোমরা প্রথমে 1.8 করবে, গণিতক দেবে, মিটার থেকে মিলি অর্থ হচ্ছে 3টি ঘর, অর্থাৎ 1000। 1000 দিয়ে গুণ করবে তোমরা। 1000 দিয়ে গুণ করলে কত হবে? গুণের সময় এই দশমিক সংখ্যা ডান দিকে 3 কতগুলি শূন্য আছে? 3টি শূন্য আছে। সুতরাং গুণের সময় তোমরা কী করবে? দশমিক সংখ্যা 3 ঘর সরকাবে। 1 পয়েন্ট দেবে না, 18 দুটো জিরো বসিয়ে দিয়ে দশমিক দিলে কত হবে? 1800 হবে। কেমন? 1800 মিলিমিটার। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে, এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ করো। এক্স এর 3 গুণের সঙ্গে এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ করতে বলছে। আমরা করতে পারবো এইভাবে, দেখো, এক্স এর 3 গুণ। এক্স এর 3 গুণ মানে এক্স গুণিতক 3, তার থেকে কত বাদ দেব? বিয়োগ হচ্ছে 8 সমান হচ্ছে 3x বিযুক্ত 8। কেমন? পরের প্রশ্ন চলো। বলছে ভাষায় লেখো, পি 11 থেকে ছোট নয়। কেমন? ভাষা লিখতে বলছে পি 11 থেকে ছোট নয়। চলো দেখো, এরকম সংখ্যাটা লেখা আছে, পি গ্রেটার দ্যান, কেটে দেওয়া হয়েছে 11। এর কথায় লিখবে কীভাবে বলো তো? দেখতে পাচ্ছি যদি না যদি কেটে দেওয়া হতো তাহলে কী হতো? পি কিন্তু 11 থেকে বড় হতো, কিন্তু পি কিন্তু 11 থেকে এদিকে বড় নয় বলছে, বৃহত্তর নয়। তাহলে তোমরা কী লিখবে? পি 11 থেকে, পি 11 এর থেকে বৃহত্তর নয়। কেমন? পি 11 থেকে বৃহত্তর নয়, কেননা কেটে দেওয়া হয়েছে। কেমন? পরের প্রশ্ন চলো। দেখো প্রশ্ন বলছে ভাষায় লেখো, এটা হয়ে গেছে। তারপরে 5-এর দিকে প্রশ্ন দেখো, 70 গুণিতক 5% সমান কত? 70 এর 5% মানে কি? 70 গুণিতক 70 না 700, 700 এর 5%, 700 এর 5% সমান কত হচ্ছে? 70 না 700, 700 এর 5%, 700 এর 5% গুণিতক 5/100 সমান কত হবে? দুটো শূন্য কাটো, 7 × 5 কত হবে? 7 × 5 = 35। 700 এর 35% সমান কত হবে? 35। বেশ। তারপরে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, একটি বাহু তৈরি করতে হবে। দেখো, একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান। আমরা জানি কোনো একটি সমবাহু ত্রিভুজে 3টি বাহু সমান হয়। কোনো একটি সমবাহু ত্রিভুজে 3টি বাহু সমান হলে তাহলে বলা হয়েছে কি, আমাদের বলা হয়েছে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। এক্ষেত্রে সূত্র কী হবে? 3 গুণিতক তোমার বাহু সমান কি হচ্ছে? পরিসীমা। এই সূত্র দিয়ে তোমাদের এই গণিতের সমাধান করতে হবে। বা বাহু সমান পরিসীমা বাই 3। তাহলে পরিসীমা কত দেওয়া হয়েছে? দেখো 14.4। 14.4 যদি পরিসীমা হয় তাহলে বাই 3 হবে, সমান ভাগ করো 14.3কে 14.3 নয় 14.4, 14.4কে 3 দিয়ে আমাদের ভাগ করতে হবে। কত দিয়ে? 3 দিয়ে ভাগ করতে হবে।
3 4 12, 2 নামলো, 4 নামলো, আর 3 আসছে 24। কত হলো? এখানে দশমিকটা এখানে তুলে দাও, কেমন? দশমিক তুলে দিলে কত হবে? 4.8 সেমি, 4.8 সেমি। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে চতুস্থলকের ধার সংখ্যা কয়টি? চতুস্থলকের ধার সংখ্যা হচ্ছে, চতুস্থলক দেখো, চতুস্থলকের ধার হচ্ছে 6টি ধার হবে থাকবে। একটা চোঙের ভূমি কী ধরনের ক্ষেত্র দেবো? একটা চোঙের ভূমি যদি চোঙ যদি শোয়ানো থাকে, ভূমি যদি শোয়ানো থাকে, এই চোঙ যদি ভূমি হয়, ভূমি যদি চোঙের ভূমি যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের উত্তরটা হবে বৃত্তাকার হবে। চোঙের ভূমিটা হবে কি? বৃত্তাকার। গোল দেখো, চোঙের ভূমিটা কি হচ্ছে? বৃত্তাকার। চোঙের ভূমি কি হবে? বৃত্তাকার হবে। আর এ বি একটি রশ্মির প্রান্তবিন্দু কিন্তু একটি হয়, রশ্মির প্রান্তবিন্দু একটি। আর দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1 হয়। কেমন? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1 হবে। যেমন 3 আর 5 দুটি পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু কিন্তু দেখো এই 3 আর 5 কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, শুধুমাত্র 1 ছাড়া। কেমন? তাই এর গসাগু কত হবে? 1 হবে। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে যে এতকে আবৃত দশমিকে প্রকাশ করো। চলো দেখো 153কে 3/63 অর্থাৎ 153কে 63 দিয়ে ভাগ করবে, 153কে 63 দিয়ে ভাগ করবে। তাহলে কী করে? প্রথমে দেখো 63, 6 দুগুণে 12, 6 3 18, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আর 6 দুগুণে 12, কত হলো? 6 3 5 4 4 3 7, 7 6 13, আর 4 থেকে 2 বাদ দাও, 2 হলো। দশমিক দিয়ে 0 নাও, আর 15 দুগুণে 30, তাহলে কত হচ্ছে? 153, 63, 227, 6 3 8 6 6 3 18, 6 4 24, 6 5 30, 6 4 দাও 4, 6 4 6 3 4 3 12 দিয়ে হাতে হলে 1, আচ্ছা 6 4 24 একে 25, অর্থাৎ 8 নামবে। আর এখানে আছে 6, 6 থেকে 5 গেলে 1, 18, দশমিক আছে 0 নাও, কত হচ্ছে? 6 3 18, 6 4 24, 6 3 18 হবে না, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আর 3 দুগুণে 6, আর 6 দুগুণে 12, কত নামলো? দেখো এক ধার করো, এখানে কত হচ্ছে? 4, 10 থেকে 4 6 বদলে 4 হচ্ছে, আর এখানে 7 থেকে 2 গেলে 5, 54, দশমিক হচ্ছে 0, অর্থাৎ কী করতে বলা হচ্ছে? আমাদের বলা হয়েছিল আসন্ন মানে পরিণত করো কতকে? আবৃত দশমিক, আবৃত দশমিক সংখ্যায় পরিণত করতে বলছে। আবৃত দশমিক সংখ্যা 540 হয়েছে, 540 দেখতে পাচ্ছি। 63 হচ্ছে গিয়ে 63, 6 9 54, অর্থাৎ 8 3 24, 4 হাতের হলো 2, 8 6 48, 49, কত নামবে? এখানে 6, এখানে 3, 36 নামলো, দশমিক হচ্ছে 0, 360, 6 6 36 হচ্ছে, 6 6 36, আর 6 যাবে না, 5-এ দাও, 5 3 15, 5 হাতে 1, আর হচ্ছে গিয়ে 5 6 30, 31, কত হচ্ছে? 5, আর 5 থেকে গেলে 4, 45, দশমিক হচ্ছে 0 নাও, দেখতে পাচ্ছি 6 3 6 3 63, 6 36, 6 7 42, 6 48, 6 7 42, 7 দাও, 7 3 21, 1 হাতে 2, 7 6 42, 43 44, কত নামলো? 9 নামলো। বেশ, 9 হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি দশমিক আছে 0 নাও, 6 কে 6, 6 কে 6, আর 6, আচ্ছা 63, কত নামলো? 7 নামলো, আর এখানে 8 থেকে 6 তাহলে 2, 27, আবার 27কে নাও, 27 কত হচ্ছে? 27 নেমেছে, তাই না? দশমিক আছে 0 নাও, 270, 270 কোথায় আছে? এখানে 270 আছে পূর্বে কোথাও, 270 এখানে পাচ্ছি আমরা, আবার গোড়া থেকে ফিরে এলাম, সুতরাং আর করতে হবে না। কত যাবে? দেখো 2-এ যেতে পারে, 6 দুগুণে 12, 2-এ 70, 6 দুগুণে 12, 6 দশমিক 4 72, 4-এ 6 4 24, 4-এ যাবে, 4-এ গেলে কত হবে? 4-এ হচ্ছে 252, সরি 252, 8 নামবে, 1 নামবে, সরি
এখানে 6 থেকে 5 দিলে 1 18, আবার পৌনপুণিক 180 ফিরে আসছে, অর্থাৎ এখানে তোমরা পৌনপুণিক দিয়ে দাও। উত্তরটা তাহলে কত হবে? উত্তর তাহলে কত হবে তোমাদের? পৌনপুণিক 1-এর মাথায় দিয়ে দেওয়া হয়েছে, কারণ একবার ফিরে আসছে, সুতরাং এক্ষেত্রে হবে 2.428571 পৌনপুণিক। এটা হবে তোমাদের উত্তর। পরের প্রশ্ন চলো, সংখ্যারেখা স্থাপন করো। -8 + 3, একে যদি আমরা সংখ্যারেখা স্থাপন করি, অর্থাৎ ঋণাত্মক মানের দিকে 8 ঘর যেতে হবে। দেখো, ঋণাত্মক মানের দিকে যদি আমরা 8 ঘর যাই, এদিকে এভাবে সংখ্যারেখা, এখানে দাও, এখানে 0 দাও, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, দেখি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 পর্যন্ত রাখো। বেশ, এদিকে 1 2 বাড়িয়ে দাও, 1 +1 +2 +3 +4। বলা হয়েছে -3, কি প্রশ্নটা ছিল? প্রশ্ন ছিল -8 আর +3, তাহলে -8 +3 অর্থাৎ দেখো -8 কত দূর হয়? 0 থেকে -8 বাম দিকে এলে মাইনাস হচ্ছে 8 ঘর যাব আমরা, 0 থেকে আমরা 8 ঘর যাব, এই পর্যন্ত 8 ঘর যাব। বেশ, বাম দিকে তীর চিহ্নটা রাখবে। আর +3 অর্থাৎ 3 ঘর, এখান থেকে 3 ঘর, দেখো 0 থেকে 3 ঘর ডান দিকে গেলে প্লাস হচ্ছে 3 ঘর নাও, এদিকে হচ্ছে 3 ঘর নাও, ডান দিকে নিয়ে যাবে, কেমন? ডান দিকে নিয়ে যাও, এটা কিন্তু এদিকে আসবে, কেমন? তীর চিহ্নটা এদিকে যাবে। এটা হচ্ছে এইদিকে দিলে, এই উপরে দিলেও কোনো অসুবিধা নেই। দেখো, এইদিকে আমরা 3 ঘর দেব, কেমন? এটা হচ্ছে +3, এটা হচ্ছে -7, এটা কেটে দাও। এবার দেখো, -7 আর +3 ডিস্টেন্স কত হচ্ছে? আমার অ্যান্সার কিন্তু মাইনাসে হচ্ছে, কেমন? ক ঘর হচ্ছে? এখান থেকে হচ্ছে তোমার কত ঘর নাও গিয়ে 3 থেকে 7 পর্যন্ত মাইনাসে আসছে, বেশি হচ্ছে, সুতরাং কত হবে এখানে? অ্যান্সারটা -4 হবে, কেমন? -4, অর্থাৎ তোমরা গণিত করে দিতে পারো এখানে। -8 + 3 সমান কত হচ্ছে? -8 থেকে 3 বাদ দিলে কত হবে? -5 3 8, সরি, এখানে 8 ছিল, 8 ঘর না, এখানে 8, -8 থেকে -3 বাদ দিলে কত হবে? -5, অর্থাৎ এখানে হবে -5 হবে, 5 3 8 -5, কেমন? দেখো, হয়ে গেছে, আমাদের উত্তরটা কত হয়েছে? -5 হয়েছে। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে, একটি বর্গাকার প্রিজমের চিত্র অঙ্কন করো। এই বর্গাকার প্রিজমের চিত্র, দেখো তোমরা ভূমি কিন্তু বর্গাকার দিয়ে দাও, ভূমি কিন্তু বর্গাকার দিলে তার বাহুগুলো কী হবে? উপর দিকে একই আয়তনে প্রিজমটা অঙ্কন করবে। বেশ, তোমরা এই ভূমির সঙ্গে এই ভূমি, অর্থাৎ এর সঙ্গে এটা, এবার তোমরা এর সঙ্গে এটা করবে, আবার এর সঙ্গে এটা করবে, এটা হচ্ছে বর্গাকার প্রিজম, কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে, একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দু অঙ্কন করো। দেখো, পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, দেখো পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড, দেখো এর একই রকম হবে। দেখো, পঞ্চভুজাকার পৃথিবীর তল সংখ্যা পিরামিড, দেখো আর নির্দিষ্ট বিন্দু নাও, নির্দিষ্ট বিন্দু নিলাম, সবগুলো তল অ্যাডজাস্ট করো, সরি অ্যাড করো, আচ্ছা, সবগুলো তল কিন্তু দেখো কতগুলো তল পাচ্ছি? সাইডে কিন্তু 5টা তল পাচ্ছি, আর নিচে একটা তল, 5টা, তাহলে তল সংখ্যা কত হলো? তল সংখ্যা 5টা 6টা, তল সংখ্যা হবে 6টি, 1 2 3 4, আর নিচে একটা 4 5, নিচেটা 6। তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে ধার সংখ্যা, কতগুলো ধার পাচ্ছি বলো তো? এর 5টি ধার আর নিচে 5টি ধার, মোট 10টি ধার। ধার সংখ্যা, ধার কটা হবে? 10টি। আর হচ্ছে ধার সংখ্যা হচ্ছে 10টি। তারপরে বলছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু নিচের 5টি পাচ্ছি, দেখো নিচের 5টি শীর্ষবিন্দু পাচ্ছি, আর উপরে একটা শীর্ষবিন্দু পাচ্ছি, মোট কটা হলো? 6টি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কটা আছে? শীর্ষবিন্দু হচ্ছে 6টি।
কেমন? পরের প্রশ্ন চলো। তুমি তোমার দাদার থেকে 3 বছরের ছোট। চল ব্যবহার করে চল অর্থাৎ ঠিক আছে চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। দেখো, তুমি তোমার দাদার থেকে 3 বছরের ছোট। আমি ধরি আমি হচ্ছে তুমি তোমার দাদার থেকে 3 বছরের ছোট। ধরি দাদার বয়স কত দেখো, ধরি দাদার বয়স সমান এক্স বছর। এটা হচ্ছে চল সংখ্যা এক্স বছর। তাহলে আমার বয়স কত হবে? আমি দাদার থেকে 6 বছর ছোট। আমি বলা হচ্ছে তুমি তোমার দাদার থেকে 3 বছরের ছোট। তাহলে দাদার বয়স কত হবে? এক্স বছর হলে তাহলে আমার বয়স সমান এক্স মাইনাস 3 বছর। কেমন? বেশ, পরের প্রশ্ন হচ্ছে বলছে চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তাহলে চলো, দাদার বয়স কত হলো? যেহেতু এখানে একটু বলা হয়েছে তে তোমার দাদার বয়স, এখানে কি বলা হচ্ছে যে চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। আমরা এভাবে একটু লিখতে পারি। যদি এভাবে যদি না লিখো তোমরা আর একটু অন্যরকমভাবে লিখতে পারো। ধরি আমার বয়স এক্স বছর হলে তাহলে দাদার বয়স হবে দাদার বয়স, কেননা আমাদের বলা হচ্ছে 3 বছর ছোট। আমার বয়স দাদার বয়স থেকে 3 বছরের ছোট। আমি দাদার বয়স থেকে 3 বছরের ছোট, সুতরাং দাদার বয়স 3 বছর বেশি হবে, সুতরাং এক্সের থেকে 3 বছর বেশি হবে, এক্স প্লাস 3। তাহলে কী বলা হয়েছিল? এবারে কিন্তু প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গেছে। দেখো, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। এবার কিন্তু এটা পারফেক্ট হয়েছে। তাহলে আমার বয়স যদি এক্স বছর হয় তাহলে দাদার বয়স কত হবে? দাদার বয়স হবে এক্স প্লাস 3 বছর। কেমন হয়ে গেছে? চলো, পরের প্রশ্ন বলছে লসাগু নির্ণয় করো। লসাগুটা নির্ণয় করবো এইভাবে যে কী আছে 24, 36, 45, 60। 24, 36, 45, 60 লসাগুটা নির্ণয় করি। চলো দেখো, 24, 36, 45, 60। দেখো, এই দুটো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হলে এটা কিন্তু একটু অন্যরকম হবে। জোড় সংখ্যা যেহেতু 5 দ্বারা বিভাজ্য হবে না, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে প্রথমে বিভাজ্য করি। 2, 12, 2, 18, আর 45 যাবে না, 60, 30। এবার কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। 2, 6, 2, 9, 45, আর 2, 15। এবার 3 দ্বারা 3টি বিভাজ্য হবে। 3, 3 দুগুণে 6, 3, 3, 9, 3 এটা কিন্তু যাবে। 3, 3 কে 3, 15, 3, 5, 15, 3, 45, আর 3, 3, 4, 12, 3, 5, 15, 5, 3, 15। আর যাবে, অবশ্যই যাবে কেউ দ্বারা 3 দ্বারাও যাবে। এই দুটো 3 দিয়ে গেলে 2 নামিয়ে ফেলো, 3 একে 3, 3, 5, 15, 5 নামিয়ে ফেলো। আর যাবে না, কত হবে? 5, 2 নামিয়ে আনো, 1 নামিয়ে আনো, আর 5 একে 5, 5 একে 5। অতএব লসাগু কত হলো? অতএব লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2। বেশ, লসাগু কত হলো? 2 দুগুণে 4, 4 3 12, 12 3 36, 36 5 6 5 30 0, তাহলে 3 5 3 15 16 17 18, আর 18 দুগুণে 2 গুণ করো, 2 0 0 8 2 16 6, তাহলে 1 2 2 3 360। অতএব উত্তর কত হবে? 360। অতএব লসাগু সমান কত হলো? 360। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্রে পি কিউ আর কত এবং পি আর মাইনাস কিউ আর ইকুয়ালস টু কত? এখানে চিত্রটা বলা হয়েছে কত? পি কিউ আর একটা চিত্র অঙ্কন করলাম। পি কিউ ধরো এই পর্যন্ত, কিউ আর, পি কিউর মান কত বলা হয়েছে? 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। আর হচ্ছে গিয়ে কিউ আর কত হচ্ছে? 4 সেমি। বলেছে পি কিউ আর সমান কত? পি কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু কত? পি কিউ কত ছিল? 2.5 ছিল, আর প্লাস কিউ আর কত হবে? 4 সেন্টিমিটার। সমান কত হবে? 4 2 6, অর্থাৎ 4 2.5। পূর্ণ সংখ্যার শেষে দশমিক বসে একটা শূন্য বসে দাও। 5 6 6.5 সেন্টিমিটার। আর বলছে
কিউ আর মাইনাস কত বলছে, কিউ আর সরি পি আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস পি কিউ ইকুয়ালস টু পি আর কত ছিল, পি আর ছিল 6.5, এটা কিন্তু পি আর এর মান, এটা হচ্ছে পি আর এর মান কিন্তু, কেমন, পি আর এর মান। তাহলে পি আর কত হয়েছে 6.5 সেমি মাইনাস পি কিউ কত, পি কিউ হচ্ছে 2.5, পি কিউ দিয়েছিল তো, পি কিউ অ্যাকচুয়ালি রাইট, পি কিউ হচ্ছে, পি কিউ বলা হয়েছে 2.5 ইকুয়ালস টু কত হবে, 6.5 থেকে 2.5 বাদ দিলে কত হবে 0.4, কত হবে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। বুঝতে পেরেছো আশা করি, বেশ পর প্রশ্ন চলো। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে 78, 182 আর 182, হ্যাঁ রাইট 182 195কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। চলো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু গসাগু ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে। দেখো কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 and 195কে ভাগ করলে ভাগশেষ থাকবে না, তাহলে এক্ষেত্রে আমাদের গসাগুটা নির্ণয় করতে হবে। কীভাবে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে, প্রথমে কি দিচ্ছে 78, তারপরে হচ্ছে 182 আর 195। দেখো ক্রম পর্যায়ে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করবো, এর গসাগু নির্ণয় করতে হবে। দেখো 182কে প্রথমে 78 দিয়ে কী করবে, ভাগ করতে হবে। 78 দিয়ে ভাগ করলে কত হবে, প্রথমে কিন্তু 78 একে 2 78 দুগুণে, 78 দুগুণে কত হচ্ছে 156, বাদ দাও কত 6 6 12 আর 2 7 5 2, বেশ। আবার একে আবার 78 দিয়ে ভাগ করো, 78 কত হচ্ছে আর 26 3 78, 26 3 78, ভাগশেষ থাকলো না। এই যে 26টা বেরোলো তার পরবর্তী সঙ্গে সঙ্গে ভাগ করবে। আবার 195 কত দিয়ে 26 দিয়ে করবে, 26 দিয়ে করলে কত 26 6 5 7 5 35, 26 7 182, কত হচ্ছে 3 আর 1, এই 13কে আবার এই 26 দিয়ে ভাগ করো, 26 13 দুগুণে 26, তাহলে গসাগুটা কোনটা হলো, এটা কিন্তু গসাগু হলো, গসাগু। তাহলে অতএব নির্ণয় গসাগু কত হবে, গসাগু সমান 13। এই 13 হচ্ছে তোমাদের বৃহত্তম সংখ্যা। কি বলা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত থেকে ভাগ করলে ভাগশেষ থাকবে না, এটা কিন্তু ভাগশেষ থাকছে না, গসাগু নির্ণয়ের সময় এখানে ভাগশেষ থাকছে না, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে 13। পরের প্রশ্ন দেখো যে 27 সংখ্যাটিকে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করো। কোনো সংখ্যাকে যদি ট্যালি মার্কের কতগুলো ঘর বা কতগুলো রেখার মণ্ড হবে সেগুলোকে আমরা করতে হলে 5 দিয়ে ভাগ করতে হবে। কত হচ্ছে 27 বলা হয়েছে, তাহলে 27কে তোমরা 5 দিয়ে ভাগ করে দাও। তাই এছাড়াও আমরা আরও অন্যরকম প্যাটার্নের সাহায্যে গণিত করতে পারি। 5 দিয়ে ভাগ করলে মণ্ডটা ঠিকমতো বেরোবে। দেখো 5 5 5 25, 2 5 25, ভাগশেষ কত হবে 2। তাহলে কতগুলো মণ্ড হবে, 5এর মণ্ড কটা হবে, 5টা হবে। তাহলে 1 2 3 4 একটা মণ্ড হলো, আবার 1 2 3 4 দুটো মণ্ড হলো, 1 2 3 4 তিনটে মণ্ড হলো। প্রতিটা মণ্ডে কিন্তু 3টি করে রেখা রয়েছে। প্রতিটা মণ্ডের 5টি করে ট্যালি মার্ক রয়েছে। 4টি এবং একটা কেটে দিলে 5টা হচ্ছে, 1 2 3 4 5, অর্থাৎ 5টাতে একটা ট্যালি মার্কের মণ্ড আছে। বেশ, পরেরটা দেখো এই প্রত্যেকটা ক্ষেত্রে 5টা করে আছে, সেজন্য 5 এই জন্য 5 দিয়ে আমরা ভাগ করেছি, তাহলে আবার কটা হলো, 3টে হলো, 5টা করতে হবে আমাদের। 1 2 3 1 2 3 4 5, 4টে হলো, 1 2 3 4 1 2 3 4 5, কটা হলো 1 2 3 4 5, 5টা মণ্ড হলো, কেমন। আর একটা আর হচ্ছে বাকি 2, অর্থাৎ 1 আর 2 দুটো কিন্তু মুক্ত ট্যালি মার্ক থাকলো, হয়ে গেছে। এইভাবে তোমরা প্রকাশ করবে। চলো পরের প্রশ্ন বলছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। কেমন, 24টি কুলের মধ্যে কত পচে গেছে, 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে, মোট কুল ছিল 24টি কুলের শতকরা কত পচে গেছে। আমরা করবো এভাবে, 24টি কুলের মধ্যে পচে গেছে কটা, 6টি। শতকরা প্রকাশ করতে বলছে 6টি, তাহলে একটি কুলের মধ্যে পচে গেছে কটা হবে 6/24, আর শতকরা হচ্ছে 100। 100টি কুলের মধ্যে পচে গেছে কটা, দেখো 6/24, 6 4 24 গুণিতক 100, 4 4 25 100,
কত হবে 25%, শতকরা কত হবে 25% কুল পচে গেছে। কত পার্সেন্ট কুল পচে গেছে? শতকরা 25% কুল পচে গেছে, শতকরা 25% কুল পচে গেছে। কীভাবে করলাম? 6 আর 24 ক্যারেট করলাম, 6 কে 6, 6 4 24, 4 পারলো, 6 4 24, আর 4কে আমরা কী করলাম 100 দিয়ে কাটলাম। তাহলে 25 4 100, 4 25 100, 25 হলো এখানে উত্তর। তাহলে কত পার্সেন্ট হলো? 25%। পরের প্রশ্ন হচ্ছে 3 থেকে প্রশ্ন চলে এলাম। 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা ও 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক 13 কতক্ষণ পর? 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে? চলো গণিতটা করি আমরা। দেখো গণিতটা আমি আগের ক্লাসে করে দিয়েছি। প্রথমে কিন্তু যতগুলো সময় আছে সবগুলোকে মিনিটে কনভার্ট করবে। একটা 45 একটা মিনিট পেয়েছিলাম, আবার একটা ঘন্টা পেয়েছিলাম, আমরা ঘন্টা মিনিট পেয়েছিলাম, আবার একটা ঘন্টা মিনিট পেয়েছিলাম। অর্থাৎ সমস্ত ঘন্টা মিনিটগুলোকে আমরা সমস্ত কিছু ক্ষেত্রে মিনিট কনভার্ট করে নিলাম। 45 মিনিট 35 মিনিট করলাম, 1 ঘন্টা মানে 60 মিনিট করলাম, আর 1 ঘন্টা 15 মিনিট মানে কি 75 মিনিট করলাম, আর 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট পেলাম। এবার সবগুলো মানকে আমরা লসাগু করব। দেখো যতগুলো মিনিটের মান রয়েছে সবগুলোকে আমরা লসাগু বেরোবো। তাহলে মোট মিনিট বেরোবে। লসাগু করতে কত পেলাম? দেখো লসাগুটা 45 60 75 90কে আমরা লসাগু করলাম। লসাগু এইভাবে করেছে। লসাগুর মানটা কত হলো? 900 মিনিট বেরোলো। আর 900 মিনিট মানে কত জানি আমরা? 15 ঘন্টা। 900 মিনিট মানে কত জানি আমরা? 15 ঘন্টা। এরপর দেখো, এরপর করেছি দেখো, এবার দুপুর 12টায় বাজার পর 12টার পর থেকে আমাদের হিসাব করতে হবে কত? 15 ঘন্টা পর্যন্ত। দুপুর 12টার পর 15 দুপুর 12টার পর 15 ঘন্টা হলে কি সেদিন রাত 3টে হবে, কেমন? 12টার পর 15 ঘন্টা গেলে কত হবে? সেদিন রাত 3টে হবে না? 12টার পর দুপুর 12টার পর একটা, দুপুরে একটা, 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। তাহলে 15টা হলে কটা হলো? দুপুর রাত্রি 3টে হচ্ছে, রাত্রি 3টে হচ্ছে, 3টের সময় হচ্ছে বাজবে, রাত্রি 3টের সময় আবার ঘন্টা বাজবে। তাহলে ওই সময়ের মধ্যে, তাহলে প্রথম ঘন্টা দেখো, ওই সময়ের মধ্যে প্রথম ঘন্টা 900 ভাজিত 45, 45 দিয়ে 900 টোটাল লসাগু মান কত বেরিয়েছিল? 900। ওই যে 45 দিয়ে ভাগ করে কত হবে? 20 বার বাজবে। দেখো দ্বিতীয় ঘন্টাটা বাজবে কত? 900কে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 15 বার বাজবে। আর তৃতীয় ঘন্টাটা 900কে 75 দিয়ে ভাগ করলে কত হবে? 12 বার বাজবে। আর চতুর্থ ঘন্টাটি 900কে 90 দিয়ে ভাগ করলে 10 বার বাজবে। কেমন বোঝা গেছে? পরের প্রশ্ন চলো। 13 দ্বারা বিভাজ্য এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। চলো আমরা গণিতটা করি। প্রথমে কি করবে? প্রথমে এদের লসাগু দেখবে, অথবা সংখ্যাটার লসাগু বের করতে হবে তোমাদের। সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। কী কী সংখ্যা ছিল? সংখ্যা হচ্ছে 8, 12, 16, 20। দেখো 8, 12, 16, 20, 8, 12, 16, 20, 8, 12, 16, 20 লসাগু তোমাদের করতে হবে। এখানে 8, 12, 16, 20, 8, 12, 16, 20 প্রথমে লসাগু করবো আমরা। লসাগুটা নির্ণয় করে ফেলে 2 দিয়ে যাবে। 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20। আবার 2 দ্বারা বিভাজ্য হবে। 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। আবার যাবে, 2 দিয়ে দাও। 2 1 2, 3, 2 2 4, 5। কেমন? অতএব লসাগু কত হলো? লসাগু সমান কত হলো? দেখো 2 2 4, দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। কেমন? দেখো কত হলো? 2 2 4, 4 2 8, 8 2 16, 16 3 14 18, 48, 48 5 8 5 40, অর্থাৎ 240। লসাগু কত হলো? 240। এবার কী করবে? নির্ণয় সংখ্যাটি লিখবে। অতএব নির্ণেয় সংখ্যাটি লসাগু এর কোনো লসাগু এর গুণিতকের সঙ্গে 1 যোগ করলে প্রদত্ত সংখ্যাটি প্রদত্ত
সংখ্যাটি ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম সংখ্যা হবে। এবার দেখি আমরা গুণিতক করতে বলেছি। গুণিতক মানে কি, কোন লসাগুর গুণিতক 240 অর্থাৎ লসাগুর গুণিতক আমরা নির্ণয় করে তার সঙ্গে এক যোগ করব। দেখি কি হয় কিনা, হয় ছোট ক্ষুদ্রতম সংখ্যাটা হয় কিনা দেখি। আমরা ছোট থেকে শুরু করব। আর 240 সঙ্গে যদি আমরা 1 গুণ করে প্লাস 240 1 থেকে শুরু করতে হয় না, 240 দুগুণে 240 তিনে, তাই এইভাবে আমরা লসাগুর গুণিতকের মানগুলো পেতে পারি। আর এর সঙ্গে কত যোগ করতে বলা আছে, 1 যোগ করতে বলা আছে। তাহলে মানগুলো কোনটা হয় দেখি, যে সংখ্যাটা হবে সেটা 13 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখি। তাহলে 240 থেকে 40 চলে 41, 241 হচ্ছে। 241 কি আমাদের কিন্তু বিভাজ্য হবে কি? 240 কিন্তু বিভাজ্য হবে না। 241 13 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এটা 13 দ্বারা বিভাজ্য নয়, 13 দ্বারা বিভাজ্য নয়। কেমন? 13 দ্বারা বিভাজ্য নয়। আবার 240 দুগুণে কত, 480 আর 81, 481 481 কি 13 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই হয় কিনা দেখি নিই আমি একটু। এখানে করবে 481 13 দ্বারা বিভাজ্য হয় কিনা। 13 দুগুণে 24, 13 দুগুণে 39, 13 তিনে 39, 9 নামলো 1, 91, 13 4 13 সাথে 91, 13 সাথে 91, 13 সাথে 91 কে বিভাজ্য হচ্ছে। অর্থাৎ এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা হবে। অর্থাৎ কোন সংখ্যাটি? 481। আর এরপরটা করার কোনো প্রয়োজন নেই, করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো 40 তিনে কত হবে? 720, 4 3 12 720 আর 1 721, 721। আর এটা কিন্তু বিভাজ্য নয়, 13 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 13 দ্বারা বিভাজ্য কোনটা হবে? এই 481। এটাই হবে তোমাদের উত্তর। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 481। কেমন? পরের প্রশ্ন চলো দেখি কি আছে। পরের প্রশ্ন বলা আছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি 4% হারে বছরের জনসংখ্যা 4% বৃদ্ধি পাবে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে? আর 2 বছর পর জনসংখ্যা কত হবে? প্রতি বছর 4% করে বাড়লে তাহলে জনসংখ্যা 2 বছর পর কত হবে? দেখো, প্রতি বছর প্রথম বছরে যে 4% বৃদ্ধি পায়, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে প্রথম বছরে জনসংখ্যা যেহেতু প্রথম বছর জনসংখ্যা হবে, দেখো আমি সরাসরি করে দিচ্ছি। প্রতি বছর 4 বছর কত অন্তর করে বাড়ছে, তাহলে এই ক্ষেত্রে কত হবে? মোট জনসংখ্যা ছিল কত? 26,250। তাহলে প্রথম বছর জনসংখ্যা কত হবে? 4% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে? 26,250 বৃদ্ধি পাচ্ছে, মানে যোগ করতে হবে। তো এর সঙ্গে আবার 26,250 গুণিতক 4% বৃদ্ধি পাচ্ছে, মানে 4% মানে 4/100। কেমন? তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 4/100, অর্থাৎ 26,250 সঙ্গে 4/100 গুণ করলে, আমরা এর সঙ্গে যোগ করলে, তাহলে প্রথম বছর জনসংখ্যা কত হবে? প্রথম বছরের মোট জনসংখ্যা দেখো এখানে লিখে দিতে হবে, প্রতি বছর 4% বৃদ্ধি পেলে, 4% বৃদ্ধি পেলে, 4% বৃদ্ধি পেলে সেক্ষেত্রে হবে কীভাবে? 4% লিখেছি আমরা, সমান 26,250 যুক্ত, কাটাটি করো, এর একটা শূন্য কাটো, এর একটা শূন্য, এর সঙ্গে কাটবে না কিন্তু যোগ আছে, শুধু এইটুকু মডেলটা তোমরা মডিফাই করবে। বেশ, কত হচ্ছে? শূন্য কত হলো? 10, 4 2 কাটো আর 5 করো। এবার 5 5 25, 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25। কেমন? তাহলে 525 গুণিতক 2 সমান কত আছে? 26,250 যুক্ত 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 2 4 1 5, 5 5 দুগুণে 10, কত হচ্ছে? 1050। 500 দুগুণে 1000 আর 25 দুগুণে 50 হয়েছে 1050। কত হচ্ছে? তাহলে মোট জনসংখ্যা কত হচ্ছে? 26,250 সঙ্গে কত হবে? 1050 যোগ করো, 0 5 5 10 শূন্য হাতে 1, 2 এর কত? 3 7 2, কত? 27,300 জন। তাহলে এটা প্রথম বছর হয়েছে। এর পরের বছর, অতএব প্রথম 2 বছরে, অর্থাৎ 2 বছর পরে, অতএব
2 বছর পর, তাহলে এটা প্রথম বছর ছিল 26,250, আবার 1 বছর হয়ে গেছে, 1 বছরে জনসংখ্যা বেড়েছে কত, 27,300 জন। এবার আর 1 বছর হলে কি 2 বছর হবে, 2 বছরে মোট জনসংখ্যা হবে কত হবে, তাহলে এর আবার 4% বৃদ্ধি পাবে, কত হবে 27,300 যুক্ত 27,300 গুণিতক কত হবে 4%, 4/100 সমান 27,300 যুক্ত এর একটা শূন্য করো, এর একটা শূন্য, এর দুটো শূন্য কেটে দাও, কত হচ্ছে 273 গুণিতক 4 সমান 27,300 যুক্ত 4 3 12 2 হাত হলে 1 7 4 28 29 30 30 হাত হলে 3 আর 4 2 8 9 10 11, তাহলে 11,102 জন। 4 3 12 2 হাত হলে 1 7 4 28, ও সরি 4 3 12 2 হাত হলে 1 7 4 28, 7 4 28 একে 29, 29 9 হাত হলে 2 4 2 8 9 10, 192, কত হলো 192। আমরা একটা গুণটা ভালো করে দেখে নিই, 4 3 12 2 হাত হলে 1 7 4 28 29 9 হাত হলে 2 4 2 8 9 10, এই 192 জন। তাহলে যোগ করো 7,300 সঙ্গে কত যোগ করবে, 1,092 যোগ করবে, 2 9 3 8 2, কত হচ্ছে 28,392 জন। তাহলে 2 বছরের পর জনসংখ্যা কত হলো, আর 2 বছরের পর জনসংখ্যা হবে 28,392 জন, আর প্রথম বছরের জনসংখ্যা কত হলো 7,300 জন। কেমন? পরের প্রশ্ন কি বলেছে, বলছে তোমার ক্লাসে সপ্তাহে 6 দিনে এক উপস্থিতির তথ্য নিচে দেওয়া হলো, এই তথ্যগুলো দিয়ে একটা স্তম্ভ লেখচিত্র অঙ্কন করবে। আশা করি তোমরা এটা পারবে, আর এটা আমি করে দিচ্ছি না। আর এই গেল তোমাদের 11 নম্বর মডেল স্কুলটার সম্পূর্ণ সমাধান। আর এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসবো 12 নম্বর মডেল স্কুলটা। আজকে এই পর্যন্ত। তোমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবে, কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস যদি না করো কিন্তু তোমরা গণিত ভুলে যাবে। গণিত একমাত্র ভালো রেজাল্ট করার উপায় হচ্ছে প্র্যাকটিস। যত পারো প্র্যাকটিস করো, কিন্তু মুখস্থ করবে না। গণিত কোনোদিন মুখস্থ করবে না। গণিত যতবারও লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যেগুলো জানো না সেগুলো বারবার সূত্রগুলো বা নিয়মগুলো জেনে সেগুলো বারবার প্র্যাকটিস করো, দেখবে তুমিও পারবে গণিত, সবার সেরা হতে গণিতে। কেমন? আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের ক্লাসে।